সদ্য সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমান বর্তমানে যিনি পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং বিচারের দাবি করেছে জামায়াত। সংবাদ সম্মেলনে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন, গতকাল আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি সাংবাদিকদের সঙ্গে এটা প্রকাশ করেছেন, যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারেনি তারা বিরোধী দলে থাকলে আমরা কিন্তু তাদের মূলধারায় বা প্রধান শক্তি হিসেবে আসতে দেইনি। তখনই বোঝা যায় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা এসেছে, সেটাকে উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। এর জবাবে কি বলবেন জামায়াতের? না, আমি এখানে একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই। আপনি দেখেন যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন তোলা হয়নি, বরং জামাত ইসলামের আমির সাহেব কিন্তু এই নির্বাচনকে অভিনন্দন জানিয়েছেন। এক, দ্বিতীয়ত যেটা আন্তর্জাতিকভাবে এইটা সবচেয়ে প্রশংসিত একটি নির্বাচন হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। এখন সৈয়দ রেজওয়ানা যে কথাটি বলেছে এটা ওনার ব্যক্তিগত মতামত বলে আমি মনে করি। আর যদি জামাত মনে করে তার এই বক্তব্য তাদের কোনোভাবে গ্রহণযোগ্য নয়, সেটা আইনগত তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে, অ্যাবসলিউটলি তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। কিন্তু এইভাবে বক্তৃতা বিবৃতি দিয়ে টোটাল পরিস্থিতিটাকে ঘোলাটে করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যদি তারা মনে করে তাদের উপর অবিচার করা হয়েছে বা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, সেটা আদালতে যেতে পারে, নির্বাচন কমিশনে যেতে পারে। আমাদের বৈধ তো কিছু পন্থা আছে, সেগুলি অবলম্বন করলে আমার মনে হয়, কারণ এর সাথে আমি মনে করি এই টোটাল যে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটাকে একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র এখানে হচ্ছে বলে আমার মনে করি। না, কিন্তু এটাও যদি করতে চায়, আবার একই সঙ্গে নির্বাচনকে সাধুবাদও জানিয়েছে, স্বাগতও জানিয়েছে, তাহলে দুরকমের অবস্থান হলো না? না, এখন আপনি মনে করেন এটা জামাতে ইসলামী হলে বলতে পারতেন, এটা আমি তো এই জবাব দেওয়ার সুযোগ আমার। আচ্ছা, মার্দিয়া মমতাজের কাছে যেতে চাই, দুরকমের অবস্থান হয়ে গেল না? জি, নির্বাচন হওয়ার পরে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছিল সেটা একটা ঘটনা, কিন্তু তার মানে এই না যে এরপরে আর কোনো কথা বলা যাবে না। সৈয়দ রিজওয়ানা হাসান যেটা বলেছেন সেটা আমার দৃষ্টিতে, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে বরং বাংলাদেশে নির্বাচনের সময় আমরা দেখেছি কিছু ন্যারেটিভ তৈরির চেষ্টা করা হয়েছে, এবং এই ন্যারেটিভকে, এটা এতদিন পর্যন্ত কনস্পিরেসি থিওরির মতন ছিল, রিজওয়ানা হাসান এটাকে সামনে নিয়ে আসছেন। রিজওয়ানা হাসান এখানে একটা ব্যাখ্যা দিয়েছেন, উনি বলেছেন উনি আমরা বলতে আসলে ইন্টারিম গভর্নমেন্টকে বোঝান নাই, আমরা বলতে নারী সমাজকে বুঝিয়েছেন। কিন্তু আমার মনে হয় এই ব্যাপারটাও স্বচ্ছ না। তিনি বোঝাতে চাচ্ছেন যে জামাত একটি ফার রাইট দল, যেটার মধ্যে সত্যতা কম। অথচ দেখেন, যারা ঢাকার একটা বড় স্টেজে উঠে নারীকে একটা বাজে বাজে অভিধা দিয়েছে, তাদের সাথে বিএনপি জোট করেছে, তাই না? এরপরে বিএনপি সবচাইতে বেশি আসন যাকে ছাড় দিয়েছেন জমিয়ত, সেখানে কোনো নারী সদস্যেরই অস্তিত্ব নেই। তো এইগুলোকে যদি আমরা সামনে রাখি, তাহলে জামাতের একলা নির্বাচনের আগে এরকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করা হচ্ছিল যে জামাত হচ্ছে একটা নারী বিদ্বেষী দল, এবং এটাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে এনাবল করার চেষ্টা করা হয়েছে। আপনারা দেখেছেন নির্বাচনের 2 দিন আগ পর্যন্ত বিভিন্ন ধরনের চেষ্টা করা হয়েছে, বিভিন্ন মিছিল হয়েছে, এবং এগুলো আর্টিফিশিয়াল, এগুলো করানো হয়েছে, বোঝাই যাচ্ছে যে 8-10 জনের একটা জায়গা, সেটাকে এত বেশি হাইলাইট করা হচ্ছে, অথচ নির্বাচন পূর্ব সহিংসতা এবং নির্বাচন পরবর্তী সহিংসতায় যে নারীরা আক্রান্ত হচ্ছেন সেই নিউজগুলো আমরা দেখছি না। এখন এই জায়গাটায় দাঁড়িয়ে রিজওয়ানা হাসান এই কথাটা বলতে পারেন কিনা, তাকে একটা কথা বুঝতে হবে, তিনি ইন্টারিম গভর্নমেন্টের পদটা ছেড়ে এসেছেন, কিন্তু ওই সময়টাকে জাস্টিফাই ওনার বাকি জীবন করতে হবে। বাকি জীবন তিনি এই ব্যাপারে কোনো কথা বলার সময় তার সতর্ক থাকা উচিত। এবং তিনি যে কথাটা বলেছেন, আমি মনে করি সেটার মধ্যে সত্যতা কিংবা স্বচ্ছতার অভাব আছে, এটাকে তাকেই পরিষ্কার করতে হবে। তিনি নারী সমাজ বলতে যদি, আমরা বলতে যদি নারী সমাজ বোঝান, সেটার মধ্যে তো সত্যতা নাই। নারীরা যদি উনি বলে থাকেন যে এই ধরনের দলগুলোকে, ধর্মীয় দলগুলোকে মেইন স্ট্রিম হতে দেয় নাই, সেটা তো আমি ভোটের মাঠে দেখতে পাচ্ছি না, তাহলে কি সেখানেও কোনো ইঞ্জিনিয়ারিং হচ্ছে? এটার ব্যাখ্যা তো আমি দিতে পারবো না, কিন্তু এই প্রশ্নগুলো ওঠানোর দায়িত্ব আমাদের। কারণ হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টটার ওপরে আমরা অনেক কিছু নির্ভর করেছিলাম, আমরা অনেক কিছু, আপনি দেখবেন যে ভাই যেটা বলছিলেন, জামাতের আমির 12 তারিখ দিবাগত রাত 1টাই বলেছেন যে আমরা নির্বাচনের ফল মেনে নিচ্ছি। এটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের এই ম্যানেজমেন্টের উপর একটা শ্রদ্ধা। তখন কিন্তু আর কোনো সরকার গঠন হয় নাই, তখন চাইলেই মানুষকে ডাকা যেত যে এই জায়গায় ঝামেলা হচ্ছে, আপনারা আসেন, একটা সহিংসতা হতো, একটা ঝামেলা হতো। সেটাকে এড়ানোর জন্য কেউ যদি করে থাকে, সেটা ইন্টারিম গভর্নমেন্টের প্রতি শ্রদ্ধা। তাহলে তারা যারা এখানে কাজ করেছেন, তারা কিছুতেই এই জায়গাটাকে সেই কি করে ফেলতে পারেন না, এই দায়িত্ববোধটা তাদের থাকা উচিত।